আজকে আমার মূলত যে এটা হবে বিজনেসটাকে বলা হচ্ছে, যে কনসেপ্টটা তাকে বলা হচ্ছে ইকোনমিক ওয়ান্ডার অফ দ্য 21st সেঞ্চুরি। অ্যাকচুয়ালি এই আমার টোটাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দুটো জিনিসকে কভার করবে। একটা হচ্ছে এইখান থেকে আমাদের যে পারপাসটা, যে প্লেন্টি অফ মানি, এবং শুধু মানি ইনকাম করলে হবে না, সেখানে আমরা পিস অফ মাইন্ড, মানে একটা সুন্দর সুস্থ জীবন যাতে আমরা অতিবাহিত করতে পারি, আমরা আমাদের জীবনের চাহিদাগুলো যাতে পূরণ করতে পারি। আজকে দেখুন এই কনসেপ্টটা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে কিনা। আজকে একটা জিনিস হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে ইউথফুল কান্ট্রি, যত কান্ট্রি আছে মোস্ট অফ দ্য ইয়াংগেস্ট পার্সন হচ্ছে ইন ইন্ডিয়া। তো আমি যদি দেখি যে আজকে টোটাল পপুলেশনকে আমি যদি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে 18 বছর বয়স থেকে 34 বছর বয়স পর্যন্ত একটা এজ, যেটা ইয়াং এজ, যেটা ভিশন অফ দ্য ইয়াং জেনারেশনের। আর নেক্সট 35 বছর থেকে 55 বছর পর্যন্ত এটা হচ্ছে মিডল এজড পার্সনদের। আর সিনিয়র যারা, হ্যাঁ, যারা হচ্ছে অ্যাবাভ 55 ইয়ার্স, দেখি এদের কাদের কি ভিশন অবস্থা। তো যেটা দেখি 18 থেকে 34 বছর এই ইউথ পিপলরা এখন আজকের দিনে আমাদের কান্ট্রির যেমন অ্যাসেট, এরা প্রত্যেকেই এখন এই ইয়াং জেনারেশনটা অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি ডাইনামিক, অনেক কিছু করার তাদের সামনে বিরাট স্কোপ আছে এবং তারা করতে চায়। তারা একটা এন্টারপ্রেনিয়র প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে চায়, তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চাইছে, এবং তারা শুধু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চাওয়ার সঙ্গে সঙ্গে তারা ফিজিক্যালি ফিটও থাকতে চাইছে। হ্যাঁ, তারা চাইছে রেকগনাইজেশন, তারা একটা লাইফস্টাইল চাইছে, যে লাইফস্টাইলটা তাকে একটা মনোমত জায়গায় পৌঁছে দিতে পারবে। তারা চাইছে একটা ফরেন ট্রিপস, তারা ব্র্যান্ডেড অ্যাক্সেসরি ইউজ করার জন্য তারা চাইছে হায়ার এডুকেশন এবং আরো স্কিল ডেভেলপমেন্ট করতে এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে, তাই না? তো স্বাভাবিকভাবে এই সমস্ত মানে তারা আরো চাইছে যে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, নেক্সট তারা কিছু মানে সাইড বাই সাইড অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে তারা কিছু করতে চাইছে। হ্যাঁ, তারা একটা মেন্টরশিপ প্রোগ্রামও চাইছে, তাই না? এবং সবচেয়ে বড় কথা, অপরচুনিটি তারা খুঁজছে ট্রাভেল করা অ্যাক্রস দ্য গ্লোব। এইটা হচ্ছে ইয়াং জেনারেশনের ভিশন বর্তমান। আর যারা হচ্ছে 35 থেকে 55 বছর বয়সী যারা মানুষজন, তারা কি চাইছে? হ্যাঁ, তারা চাইছে তারা যে পজিশনে আছে ওই পজিশনে থেকে তাদের উপার্জনটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করছে, একটু এক্সট্রা টাইমটাকে তারা এনজয় করার চেষ্টা করছে। অর্থাৎ তারা এক কথায় সিকিউরিটি চাইছে ফর দ্য ফিউচার। তারা চাইছে তাদের স্বাস্থ্য ভালো থাকুক, তারা একটা ডিজিজ ফ্রি লাইফ লিড করুক, তারা একটা গুড লাইফস্টাইল চাইছে। তারা চাইছে যে তাদের ছেলেমেয়েরা ভালো এডুকেশন পাক। তারা আরো চাইছে রেকগনাইজেশন, অ্যাপ্রিসিয়েশন, রেসপেক্ট, এগুলো এই বয়সের মানুষজনগুলো চাইছে। আর চাইছে তারা হ্যাপিনেস চাইছে, সেলফ স্যাটিসফ্যাকশন চাইছে, এবং সবচেয়ে বড় কথা তারা আরেকটা মানে ইনকাম জেনারেট করতে চাইছে, যেটা লিগেসি ফর দ্য নেক্সট জেনারেশন। এবং তারা সঙ্গে সঙ্গে রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও মানে সঠিকভাবে করতে চাইছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে তারা তাদের বাবা মাদেরও টেক কেয়ার করতে চাইছে। এটা হচ্ছে কি ভিশন ফর মিডল এজ পার্সন। আর যারা হচ্ছে কি সিনিয়র, যাদের বয়স হচ্ছে কি অ্যাবাভ 55 ইয়ার্স, তারা চাইছে অ্যাকচুয়ালি সিকিউরিটি। তারা যাতে তাদের কাছে যেন কন্টিনিউয়াস একটা প্যাসিভ ইনকাম আসে, তাদের হেলথটা যেন ঠিক থাকে, তারা ফ্রেন্ডশিপ, এই বৃদ্ধ বয়সে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ এগুলো চাইছে, এবং সর্বোপরি রেসপেক্ট, রেকগনাইজেশন এবং অ্যাপ্রিসিয়েশন এগুলোও তো চাইছে। এবং সঙ্গে ফ্যামিলির সঙ্গে তারা ট্রাভেল করতে চাইছে, এবং তারা আরো চাইছে অপরকে মানে যাতে মানে হেল্প করতে পারে। তো স্বাভাবিকভাবে
এই সমস্ত কিছু চাওয়া পাওয়া ডিফারেন্ট বয়সের মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট রকম। আমাদের এই কনসেপ্টটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা থেকে আমরা এই যেগুলো বললাম সবকটাই কিন্তু আমি এনজয় করতে পারি। তার মানে আমরা চাইছি আমাদের বর্তমান পজিশন যে কম্প্রোমাইজিং লাইফ, সেই কম্প্রোমাইজিং লাইফ থেকে আমরা লাইফ অফ চয়েসের দিকে আমরা যেতে চাইছি, যেখানে আমাদের প্রচুর টাকা থাকবে এবং সময় থাকবে, টাকাটাকে এনজয় করার মতো আমার যথেষ্ট সময় থাকবে, আমার নিজস্ব একটা লাইফস্টাইল থাকবে, আমার সিকিউরিটি থাকবে, সর্বোপরি আমরা রেকগনাইজেশন আমরা পেতে চাইছি। তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু চাইলে ফ্রেন্ডস তো হয় না, কেন আমরা বর্তমান মানে পজিশন আমরা জানি যে আমাদের বর্তমান পজিশন কোন জায়গায়, এবং ওই জায়গা থেকে ওই জায়গায় লাইফ অফ চয়েসের দিকে যেতে গেলে মানে জিনিসটা কিভাবে সম্ভব সেটা আমরা সেই রাস্তাটা এতদিন খুঁজে পাইনি। তো এখানে একটা সুন্দর মানে পৃথিবীর সমস্ত আর্নিং পিপলকে মানে 4টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। রবার্ট টি কিওসাকি, উনি হচ্ছেন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, উনি রিচ ড্যাড পুয়ার ড্যাডের মানে লেখক, এবং সর্বোপরি হচ্ছে ইউএস গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারও বটে। তিনি কি করেছেন, তিনি সুন্দর একটা মানে ক্যাটাগরিক্যালি ভাগ করে দিয়ে গেছেন যে লেফট 4টা কোয়াড্র্যান্টের একটা হচ্ছে লেফট কোয়াড্র্যান্ট আর একটা হচ্ছে রাইট কোয়াড্র্যান্ট। তিনি সমস্ত পিপলকে মানে লেফট কোয়াড্র্যান্টে কারা বিলং করছে, যারা হচ্ছে এমপ্লয়েড পারসন, যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, হ্যাঁ মানে কি যাদের নিজস্ব ছোটখাটো দোকান আছে, যারা ডাক্তার, যারা প্রফেসর, চার্টার অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল পাইলট ইত্যাদি ইত্যাদি। আর রাইট সাইডে মানুষজন হচ্ছে কি, যারা হচ্ছে বিগ বিজনেসম্যান আর হচ্ছে ইনভেস্টার। এই 4টা ক্যাটাগরিতে ভাগ করে দিয়ে গেছে। তার মধ্যে লেফট সাইডে আমরা বিলং করছি এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড। মজাটা হচ্ছে টোটাল পপুলেশনের 95% পিপল কিন্তু এই লেফট সাইডেই কিন্তু ফ্রেন্ডস বিলং করছে, তাই না? মজাটা হচ্ছে এই 95% পিপলের হাতে পৃথিবীর 5% ওয়েলথ জমা হয়ে আছে, হ্যাঁ। আর এইখানকার মানুষজনের অ্যাক্টিভিটিটা হচ্ছে কি, তোমার এইখানে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে মানুষজনকে ইনকামের জন্য। এদের কোনো সিকিউরিটি নাই, এদের বাজারে প্রচুর পরিমাণে লোন, হ্যাঁ। এরা মানে কি কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা নাই। ফলে আলটিমেট এই লেফট সাইড এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড মানুষজনগুলো স্ট্রেসফুল লাইফ লিড করছে। হোয়ারএজ আমরা যদি রাইট কোয়াড্র্যান্টের দিকে আমরা দেখি না, তাহলে দেখতে পাবো এখানে আছে কারা না, বিগ বিজনেসম্যান, টাটা, বিড়লা, গোয়েঙ্কা থেকে শুরু করে বড় বড় বিগ বিজনেসম্যান সব, এবং ইনভেস্টর যারা কোটি কোটি টাকা লগ্নি করছে বিভিন্ন সংস্থা, এখানে টাকা দিয়ে টাকা উপার্জন করছে। এই যে রাইট সাইডের মানুষজনগুলো, হ্যাঁ, এদের মানে কি সংখ্যাটা খুব নগণ্য, 5% পিপল। ওয়ার্ল্ড পপুলেশনের 5% হচ্ছে কি এই রাইট সাইডের মানে মানুষজন। কিন্তু মজাটা হচ্ছে এই 5% পিপলের কাছে কিন্তু 95% ওয়েলথ বা সম্পদ মজুদ হয়ে আছে, এবং তারা কি করছে মানে এই লেফট সাইডের মানুষজনকেই কাজে লাগাচ্ছে তার ওয়েলথের পরিমাণটাকে বাড়ানোর জন্য। এইখানকার মানুষের ইনকামের একটা স্টেবিলিটি আছে, এইখানকার তারা স্মার্ট ওয়ার্ক করছে, তাদের অবসর সময় আছে, তারা প্লেন্টি অফ মানি তারা রোজগার করে, তাদের একটা হিউজ অর্গানাইজেশন আছে, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, হ্যাঁ। ফলে আলটিমেট তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই সাইডের মানুষগুলো যাদের মানে বিজনেসম্যান বলতে আমরা বুঝি, ট্রুলি বিজনেসম্যান, তারা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিডমটা এনজয় করে তারাই। আর যারা আমরা এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড, হ্যাঁ, তারা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেসফুল লাইফ লিড করি, হ্যাঁ। তারও কারণ আছে কেন, আমাদের এই লেফট সাইডে মানুষজনের একটা মাইন্ডসেট গড়ে উঠেছে যে
আমরা বাবা মা ছোটবেলা থেকেই বলছে যে ভালো করে পড়াশোনা কর, ভালো ডিগ্রি অর্জন কর, ডিগ্রি অর্জন করার মাধ্যমে একটা ভালো জব খুঁজে নে এবং সেই জবটাকে কাজে লাগিয়ে আমরা লাইফটাকে লিড করছি। মানে ডিগ্রি এখানে আমরা পাচ্ছি, ফার্স্ট ক্লাস ডিগ্রির জন্য দৌড়াচ্ছি, লাইফটা কিন্তু মিডল ক্লাস লাইফ কিন্তু লিড করছি, তাই নয় কি? এইটা আমাদের প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। কেন? যে আমাদেরকে ওই পারফরমেন্স করেই কিন্তু খেতে হবে। হ্যাঁ, তুমি ডিগ্রি উপার্জন করো, তুমি ভালো তোমার ইন্টেলেকচুয়াল মানে এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার ইনকামটাকে সিকিউর করো। কিন্তু এই যে রাইট সাইডের মানুষজনগুলো, এরা কি করছে, নিজস্ব একটা নেটওয়ার্ক গড়ে তুলছে, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, তারা একটা অ্যাসেট গড়ে তুলছে, যে অ্যাসেটটার মাধ্যমে তারা কিন্তু একটা প্যাসিভ ইনকাম কিন্তু রোজগার করছে। ফলে লেফট সাইডের মানুষজনকে দেখুন যে এখানে কাজ করলে পয়সা, কাজ না করলে কিন্তু পয়সা নাই। সে যে যাই প্রফেশনে বিলং করি, যাই যত বড় ডিগ্রি আমার থাকুক না কেন, নো ওয়ার্ক নো পে। আমি টিচারশিপ করি, আমার সঙ্গে একজন ডেলি লেবারের বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। সে দিনের দিন কাজ করে পয়সা পাচ্ছে, আমি এক মাস কাজ করে আমি আমার টাকাটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি আমার কর্মস্থলে যদি না যেতে পারি, আমার ইনকাম নাই, আর সে যদি না যেতে পারে তারও ইনকাম নাই। তার মানে আমার সঙ্গে একজন ডেইলি মজুরের বেসিক্যালি কিন্তু কোনো ডিফারেন্স নাই, তাই না? তো আর এখানে হচ্ছে কি, রাইট সাইডের মানুষজনগুলো মানে কি এমন একটা অ্যাসেট গড়ে তুলছে, যে অ্যাসেটটা তাদের অ্যাবসেন্সেও সেখানে ইনকামটা একটা প্যাসিভ ইনকাম তারা জেনারেট করতে সহায়তা করছে। কেন? তার একটা এর কারণটা কি, যে রাইট সাইডের কেন মানে লেফট সাইডের মানুষজনগুলোর ইনকামটা ডিপেন্ড করছে তার অ্যাক্টিভিটির উপর, আর রাইট সাইডের মানুষজনের ইনকামটা নির্ভর করছে তার ইনফ্রাস্ট্রাকচারের উপর। একটু দেখে নেই, আমরা যারা প্রথম থেকে এই মানসিকতায় বড় হয়েছি, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে জব কর, জব করে তুই তোর লাইফটাকে লিড কর। তো একটা মানুষ তো টাকা ইনকাম করে কিভাবে? আমরা যে এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড বলুন, তারা হচ্ছে টাইম লিমিটেড, আমার এডুকেশন, আমার এক্সপিরিয়েন্স, আমার স্কিল লিমিটেড। আলটিমেট আমি যে জায়গায় কাজ করছি, যে প্রফেশনের জায়গায় কাজ করছি, সেখানে আমার ইনকাম লিমিটেড হতে বাধ্য, তাই নয় কি? এইবারে ফলস্বরূপ হচ্ছে কি, আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা বিরাট ডিফারেন্স। কেন? আমরা তো ড্রিমার, প্রত্যেক মানুষই হচ্ছে ড্রিমার, কিন্তু সেই ড্রিমার হলে তো হবে না। আমরা রঙিন স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের বর্তমান প্রফেশন আমাকে সেই মানে আমার ড্রিম ফুলফিলমেন্টের জায়গায় আমাকে নিয়ে যেতে পারছে না। অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আমরা লড়াইটা মূলত চালাচ্ছি। ফলে আমরা যে কম্প্রোমাইজ লাইফটাকে লিড করছি, সেখানে আছে অ্যাংজাইটি, স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, ওয়ার্কলোড। আলটিমেট মানে আমাদের স্বপ্নটা বয়সের সঙ্গে সঙ্গে অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। হোয়ারাজ আমরা যদি রাইট কোয়াড্রেন্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি করছে, তারা যেহেতু একটা অর্গানাইজেশন বিল্ড করছে, হ্যাঁ, বড় বড় শিল্পপতি, তারা কাদেরকে কাজে লাগাচ্ছে? আমাদেরকেই কাজে লাগাচ্ছে। তাদের ইনফ্রাস্ট্রাকচারে আমরাই কিন্তু কাজ করছি। একটা তাদের টাটা ধরুন একটা অর্গানাইজেশনে 10,000 জন কাজ করছে, তারা যদি অন এন অ্যাভারেজ 10 ঘন্টা করে কাজ করে, তাহলে তাদের টাইমটাকে আনলিমিটেড করে নিচ্ছে। ফলে এই জায়গায় টাইম আনলিমিটেড, এফোর্ট আনলিমিটেড, ইনকামটা আনলিমিটেড তারা রোজগার করছে। ফলে প্যাসিভ ইনকাম বা সিস্টেম বেসড ইনকামে তারা কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা যেটা পাচ্ছি না, আমরা মানে পারফরমেন্স ওরিয়েন্টেড ইনকামের দিকেই সেই পড়ে আছি। আর আমাদের পারফরমেন্সটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু সিস্টেম বেসড ইনকাম বা অ্যাসেট বেসড ইনকাম করে চলেছে।
তো সেই জায়গায় আমরা ভাবছি যে আমার জীবনে অনেক কিছু করে ফেলবো, কিন্তু একটা যদি আমাদের লাইফের জার্নিটা দেখি, আমি যদি 20 বছরেই আমি ধরলাম যে আমি এমপ্লয়েড কিংবা সেলফ এমপ্লয়েড, আমার ওয়ার্ক অ্যাক্টিভিটি আমার 60 ইয়ার্স পর্যন্ত, তার মানে আমি 40 ইয়ার্স আমার ওয়ার্কিং পিরিয়ড। এই 40 ইয়ার্সের আমি যদি পার ডে যদি 10 ঘন্টা করেও যদি কাজ করি, তাহলে মাসে যদি আমি 25 দিন যদি কাজ করি, তাহলে আমার 250 ঘন্টা আমি কাজ করছি মাসে। তাহলে এক বছরে, তাহলে 12 মাসে আমার কত হচ্ছে কি 3000 ওয়ার্কিং আওয়ার, 3000 ইয়ারলি। আর 40 ইয়ারে মানে আমার লাইফ টাইমে আমার ম্যাক্সিমাম যে এফোর্টটা দিতে পারি সেটা হচ্ছে 1,20,000 ওয়ার্কিং আওয়ার অনলি আমার হোল জীবনে। তাহলে 1,20,000 ঘন্টা আমি কাজ করছি আমার সারা জীবনে, যেটাকে আমি কনভার্ট করছি ইন টার্মস অফ মানি। কেন? টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মানি। কেন? এই টাইমটাই তো আমি ইনভেস্ট করছি এবং এর বিনিময়ে আমি ইনকামটা পাচ্ছি। তো আমার তাহলে ইনকামটা এখানে তো লিমিটেড হতে বাধ্য। হোয়ারএজ যারা প্যাসিভ ইনকাম করছে, তারা যা সিস্টেম বেসড ইনকাম করছে, তাদের অর্গানাইজেশনে যদি ধরুন 10,000 জন যদি থাকে, তারা যদি প্রত্যেকে যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে তারা পার ডে 1 লাখ জব আওয়ার ইনকাম করছে। তো তারা টাইমটাকে আনলিমিটেড করছে বলেই তারা কিন্তু সিস্টেম বেসড ইনকামে ঢুকে গেছে। আর আমরা সেই অ্যাক্টিভ ইনকামে পড়ে আছি, মানে কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা নেই, মানে সারা জীবন 1,20,000 ঘন্টা, তাই তো? তো স্বাভাবিকভাবে লেফট সাইডে নো ওয়ার্ক নো ইনকাম, আর এখানে রাইট সাইডে সিস্টেম মেক্স মানি রিপিটেডলি। তো স্বাভাবিকভাবে তাহলে আমাকে যদি আমার স্বপ্ন যদি পূরণ করতে হয়, ডিফারেন্ট এজের যে স্বপ্ন, যে চাহিদা, সেগুলোকে যদি আমাকে পূরণ করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে তাহলে অ্যাসেট একটা গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের এই লিমিটেড পিরিয়ডে আমি অ্যাসেট কতটুকুই বা গড়তে পারবো যেটা আমাকে আমার ড্রিম ফুলফিলমেন্ট করতে সহায়তা করবে। দেখি যে আজকে কত ধরনের অ্যাসেট বেসড ইনকাম আছে। আমার টাকা থাকতে পারে, আমি সেই টাকাটাকে কাজে লাগিয়ে আমি টাকা দিয়ে যেমন আমি একটা বাড়ি তৈরি করলাম, ফ্ল্যাট ভাড়া দিলাম, একটা দোকান তৈরি করে দিলাম, দোকানের পারপাসে ভাড়া দিয়ে দিলাম, সেটা আমি করতে পারি। কিন্তু আমার কাছে টাকা থাকলে তো তবেই আমি সেখানে লগ্নি করতে পারবো এবং সেখান থেকে একটা অনগোয়িং এবং অনগ্রোয়িং ইনকাম আমি জেনারেট করতে সহায়তা পাবো। কিন্তু আমার কাছে আদৌ টাকা নেই, আমি ইনভেস্টমেন্ট কোথায় করব? আমার সেখানে ফিক্সড অ্যাসেট বা হবেই কি করে? তো আরেকটা নেটওয়ার্ক বেসড হিউম্যান অ্যাসেট আছে, যেটা হচ্ছে কি আমরা এখন চোখের সামনে দেখছি, আমাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স, উবের, ওলা, ফেসবুক, যেখানে হচ্ছে কি একটা পাবলিক নেটওয়ার্ক সেখানে গড়ে উঠছে। সেই পাবলিক নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে সেখানেও একটা নেটওয়ার্ক বেসড মানে ইনকাম ঘটে চলেছে। কিন্তু সেই ইনকামটা জেনারেট করতে গেলে বা পেতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে, ম্যানেজমেন্ট লাগে, এমপ্লয়ি লাগে, কাস্টমার সেলার্সের একটা মানে ক্রমান্বয়ে একটা যোগসূত্র মানে স্থাপিত করতে হয়। ফলস্বরূপ হচ্ছে এখানে অনেক একটা হ্যাপা আছে। আর একটা দেখি অ্যাসেট বেসড ইনকাম, যেটা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে আজকের দিনে যে ডাইরেক্ট সেলিং। সেই ডাইরেক্ট সেলিংটাই কিরকম জিনিসটা কি? ধরুন আমি হচ্ছে আমার মানে নেটওয়ার্কের মধ্যমণি, আমাকে একজন সার্ভিস প্রোভাইড করবে, যার সার্ভিসটাকে আমি কাজে লাগিয়ে আমি করছি কি, আমি নিজস্ব একটা নেটওয়ার্ক গড়ে তুলছি। যে নেটওয়ার্কটা গড়ে তুলতে গেলে আমার খুব সামান্যতম পরিমাণে বা নগণ্য পরিমাণে আমাকে টাকা ইনভেস্ট করতে হয়। আদৌ সেই অর্থে কিন্তু কোনো ক্যাপিটাল এখানে লাগে না। আমার নিজস্ব একটা নেটওয়ার্ক আমি গড়ে তুলতে পারি এবং যে নেটওয়ার্ক থেকে যে ইনকামটা আসবে সেটা হচ্ছে কি ইনহেরিটেবল এবং জেনারেশনাল। তো যে কোম্পানি আমাকে এই সুবিধাটা দিচ্ছে, তার প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য, সেই কোম্পানিটা আর কেউ নয়, সেটা হচ্ছে কি অ্যামওয়ে, যেটা আমাকে তার নেটওয়ার্কটা তার সার্ভিস প্রোভাইডার হিসেবে সে আত্মপ্রকাশ করছে। সে বলছে যে তুমি আমার সার্ভিস
নাও সার্ভিস নিয়ে তুমি তোমার নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলো এবং নেটওয়ার্কের মাধ্যমে তুমি একটা অনগ্রোয়িং একটা ইনকাম জেনারেশনের রাস্তায় তুমি ঢুকো, যেটা হচ্ছে কি ডাইরেক্ট সেলিং এর একটা রাস্তা। সেই ডাইরেক্ট সেলিং এর যেটা আমাকে মানে সুবিধাগুলো দিচ্ছে যে লো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ওভারহেড এক্সপেন্স নাই, এখানে কোনো রিস্ক নাই, জিরো কস্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকেই যে যার মানে মূল প্রফেশনের জায়গাটাকে বজায় রেখে সে কিন্তু সেই পার্ট টাইম বেসিসে বা ফ্লেক্সি টাইম বেসিসে সে কিন্তু এই নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। এবং এইখানে আমাকে যদি সাকসেসফুলি যদি একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হয়, সেখানে আমাকে সাপোর্টিং টিম হিসাবে BWW বলে একটা এডুকেশন সিস্টেম আমাকে হেল্প করবে তার এক্সপার্টাইজের ভূমিকায় সে অবতীর্ণ হয়ে। এবং ফলস্বরূপ হচ্ছে কি এখানে এক্সপার্টাইজার হিসাবে BWW আছে এবং সার্ভিস প্রোভাইডার হিসাবে অ্যামওয়ে আছে, এবং ফলস্বরূপ এখানে জিরো কস্ট ফ্লেক্সি টাইমে আমি কাজটা করছি, কোনো ওভারহেড এক্সপেন্সেস নাই, এবং এই জায়গা থেকে আমি কিন্তু একটা হাই ইনকাম পটেনশিয়াল কিন্তু জেনারেট করতে পারি যদি আমি চাই। তাহলে দেখি যে কোম্পানিটা আমাকে এই সুযোগগুলো দিচ্ছে সে কোম্পানিটার মানে কতখানি রিলায়েবল, তাই না? আমরা সেটাই দেখি না। আমি চাইছি যে আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে, ভালো স্কুলের ক্রাইটেরিয়া কি? আমি দেখি যে স্কুলের মানে পঠন পাঠনের মোড অফ টিচিংটা কেমন, সেখান থেকে রেজাল্টটা কেমন হচ্ছে, সেখান থেকে যারা পাস করে বেরোচ্ছে তারা ফিউচারে মানে কোন কোন জায়গায় তাদের প্লেসমেন্ট ঘটছে, হ্যাঁ, সেখানকার ডিসিপ্লিন কেমন, এইটা দেখেই তো আমরা বিচার করি যে এই ইনস্টিটিউশনটা ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন। তো সেক্ষেত্রে আমি অ্যামওয়ে নামক যে ইনস্টিটিউশন আমাকে সার্ভিস প্রোভাইডার হিসাবে এগিয়ে আসছে, যে একটা বিশ্বের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, হ্যাঁ, তার হিস্ট্রিটা একটু দেখি। তো এখানে অধিকাংশ মানুষ যারা আছি তাদের অনেকেরই জন্ম হচ্ছে 1959 এর পরে, হ্যাঁ, কোম্পানিটার জন্ম হচ্ছে 1959-এ, মানে আমার অধিকাংশ মানুষের জন্মের অনেক আগে। রিচ ডিভস এবং জে ভ্যান এন্ডেল নামক দুই বন্ধু ফার্স্ট এটা মানে কর্পোরেশনটা স্থাপন করেছিল, অ্যামওয়ে কর্পোরেশন। তার হেডকোয়ার্টার হচ্ছে মিচিগানের আডা সিটিতে, আমেরিকা, এবং এটা হচ্ছে নাম্বার 1 এই মুহূর্তে ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড। এবং এর হিস্ট্রি বলছে যে দেশে গেছে সে দেশ থেকে তাকে গুটিয়ে আসতে হয়নি, যে প্রোডাক্ট একবারের জন্য তারা মার্কেটে এনেছে দ্বিতীয়বারের জন্য তারা মার্কেট থেকে তাকে গুটিয়ে আসতে হয়নি। এটা যেমন সাদা কালো মানুষের মধ্যে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে, তেমনি ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি বা উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, সমস্ত দেশগুলোতে এর মানে অ্যাকসেপ্টেবিলিটিটা সমানভাবে গৃহীত হয়েছে। অর্থাৎ এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মোর দ্যান 100 কান্ট্রিতে তাদের সমানভাবে গ্রহণযোগ্যতাটা মানে প্রমাণিত হয়েছে। বলে এই যেখানে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সেইটা নিশ্চয়ই তাহলে মানে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড, এবং যে দেশে যায় সেই দেশেরই নাম নেয়। যেমন কি ইন্ডিয়াতে এসেছে 1998-এ, নাম নিয়েছে কি অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস। এর ইন্ডিয়ার জার্নিটা শুরু হয়েছে 1998 সাল থেকে, এবং আজকে নাই করে ওদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ে উঠেছে মাদুরাইতে, হ্যাঁ, 600 কোটি টাকা ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের মাধ্যমে। এবং ইন্ডিয়াতে 5 মে 1998-এ ওরা ফার্স্ট হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়েই ওরা প্রথম মানে মার্কেটে আসে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপর 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। ওদের এই মুহূর্তে 1998-এ যখন স্টার্ট করেছিল কেবলমাত্র 5টা অফিস ছিল, আর এখন তারা 150 টাচ পয়েন্ট এবং মোর দ্যান 2000 লোকেশনে ওদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চালু হয়ে গেছে। ওদের এই মুহূর্তে টোটাল ওয়্যার হাউস হচ্ছে 25 ওয়্যার হাউস এবং
ওয়ান ফ্যাক্টরি, এবং ফার্স্ট ইয়ারে 98-এ এদের টার্নওভার ছিল অনলি 99 crore, আর এখন সেইটা মোর দ্যান 2000 crore, তাই না? তো স্বাভাবিকভাবে আমাদের এটা টোটালটাই হচ্ছে ইন্ডিজিনাস প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। তো স্বাভাবিকভাবে এই যেখানে মানে তাদের হিস্ট্রি, তো স্বাভাবিকভাবে এই কোম্পানি সম্পর্কে যথেষ্টই গর্ব অনুভব করা যায়। এবারে দেখি যে এই কোম্পানি আমাকে তার কি ফ্যাসিলিটি দিচ্ছে, নেটওয়ার্ক করার জন্য কি ফ্যাসিলিটি দিচ্ছে, কিভাবেই বা আমার ইনকামটা জেনারেট হবে। কেন আমার কাছে, আমি তো মাল্টি মিলিয়নিয়ার্স নই, আমার কাছে তো মানে টাকা লগ্নি করার মতো কোনো টাকাই নাই, তো তাহলে আমার অ্যাসেট হবে কি করে? এখানে প্রশ্ন তাহলে হচ্ছে যে হাউ, কিভাবে আমি এইটা আমি করতে পারি। তো এখানে জিনিসটা নো নিউ টাস্ক টু বি ডান, এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আমি সেই মানুষ, যে মানুষটা রেগুলার যে পদ্ধতিতে লাইফটা লিড করছি, সেই পদ্ধতিকে কি আমাকে পরিবর্তন করতে হবে? সেখানে বলছে যে নো নিউ টাস্ক, রেগুলার যে টাস্কগুলো আমরা দৈনন্দিন যে কাজগুলো করে চলি, সেইটা আমাকে নতুন করে কিছু শুরু করতে হবে না এখানে, এবং কোনো শক্ত কাজও আমাকে এখানে শুরু করতে হবে না। তাহলে আমি এখানে আমাদের ইনকামটা আসবে কি করে? এইবারে দেখুন, আমরা যে যাই প্রফেশনে থাকি না কেন, আমি যে ইনকামটা করছি, সেই ইনকামটা মাধ্যমে আমি তো কি করছি, খরচ করছি, এবং খরচ করে আমি কিছু সেভিংস করছি, এবং খরচের নেচারটা হচ্ছে দিনের পর দিন খরচের মাত্রাটা দিনের পর দিন বাড়ছে, বই কমছে না। এটা তো ঠিক। কেন 1940 সালে যে ফ্যামিলিটা 10 টাকায় যে ফ্যামিলিটা চলতো, 1960-তে সেই ফ্যামিলিটি চালাতে 100 টাকা খরচ হয়েছে। 1980-তে সেই ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি চালাতে খরচ হয়েছে 1000 টাকা। আর 2000 সালে সেই ফ্যামিলিটা চালাতে মানে খরচ হয়েছে 10,000 টাকা। 2020-এ সেই ফ্যামিলিটা এখন চালাতে খরচ হচ্ছে কিন্তু 1 লাখ টাকা। আমাদের এখন যদি স্যালারিটা ওই 1 লাখেরই কাছাকাছি, ফলে ওই টাকা দিয়েও কিন্তু আমরা কিছু করতে পারছি না। আর তাহলে 2040 সালে ওইটা কোথায় গিয়ে ঠেকবে? তার মানে আমার দিনের পর দিন ইনকাম, খরচের বহরটা বাড়ছে বটে, কিন্তু আমার লাইফস্টাইল আমি বাড়াতে পারছি না। এই কনসেপ্টটার মজাটা এই জায়গায় দেখুন, আমি যে খরচটা করছি, যে ইনকামটা করছি, তার 80% কিন্তু আমি খরচ করছি। খরচ দিনের পর দিন বাড়ছে, অন গ্রোয়িং এবং অনগোয়িং, হ্যাঁ, খরচটা। তো এই খরচটাই আমার কাছে মানে টাকা রূপে ফিরে আসছে। খরচটা, আমি যে টাকাটা আমি খরচ করছি আমার দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য, সে টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে বটে, কিন্তু সেইটা আবার কিন্তু আমার পকেটে আবার ইনভেস্টমেন্ট রূপে কিন্তু বা ইনকাম রূপে কিন্তু ফিরে আসছে। তার মানে এক্সপেন্ডিচার আমার এখানে ইনকামের সোর্স হতে পারে। এইবারে দেখা যাক ইনকাম, এক্সপেন্ডিচার ইনকামে কনভার্ট হতে পারে কিভাবে। এইবারে আমাদের খরচ করার পদ্ধতিটা বলি। আমরা যে 100 টাকায় যে 80 টাকা প্রতি মানে খরচ করে ফেলছি, সেই খরচটার নেচার বা প্রকৃতিটা কিরকম? আমরা যখন কোনো কিছু কিনছি, তখন একটা গ্রোসারি স্টোরে যাচ্ছি কনজিউমার হিসাবে, ধরলাম আমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনছি। এইবারে 100 টাকায় কেনার পরে সেটাকে আমি ইউজ করছি, শেষ হচ্ছে, আবার যাচ্ছি, আবার কিনছি। এইভাবেই কিন্তু আমরা কিন্তু মানে খরচটাই করে চলেছি। এইবারে আমরা কি খেয়াল করেছি যে যে খরচটা আমি করছি, সেই খরচটা মানে কিভাবে মানে তার হিসাবটা হচ্ছে? আমি যদি কোনো একটা জিনিস যদি 100 টাকায় জিনিস কোনো দোকান থেকে যদি কিনি, তাহলে যেখানে তৈরি হচ্ছে সেখানেও কি 100 টাকা খরচ পড়ছে? না। স্ট্যাটিস্টিক্স বলছে যে যেখানে ম্যানুফ্যাকচারার যেখানে তৈরি করছে, সেখানে ওই এটা উৎপাদিত মূল্য পড়ছে প্রায় 40%-এর কাছাকাছি, প্রায়।
35 থেকে 40%। এই 40%-এর মধ্যে ম্যানুফ্যাকচারিং কস্ট উইথ প্রফিট কিন্তু কোম্পানি রেখে দিচ্ছে। তাহলে যে জিনিসটার উৎপাদিত মূল্য ছিল 40 টাকা, সেটা কিন্তু আমি 60 টাকা বেশি দিয়ে কিনছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আর কিছুই নয়, প্লেন হিসাব পড়ে আছে। এই যে প্রডিউসার থেকে যে ডিস্ট্রিবিউটার, হোলসেলার বা গ্রোসারিতে বা রিটেলারের কাছে এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তার মধ্যে ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার তারা কিছু পার্সেন্টেজ রাখছে। আর জিনিসটা তৈরি করলে তো হবে না, তাকে তার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাটাকে বাড়িয়ে তোলার জন্য সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দরকার। সেই অ্যাডভার্টাইজ যারা তারাও কিছু কমিশন রেখে দিচ্ছে। ফলস্বরূপ হচ্ছে কি না, যেটার উৎপাদিত মূল্য ছিল 40 টাকা, সেটা আমরা 100 টাকায় কিনতে বাধ্য হচ্ছি। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। অলমোস্ট আমরা প্রায় 60% মানি, আমি যদি 100 টাকা পার ডে ইনকাম করি, আমার 60 টাকা আমি এদের পেছনেই কিন্তু খরচ করে দিচ্ছি। আমি 60 টাকা খরচ করছি, তার মানে আমি যদি 10 ঘন্টা কাজ করে যদি 100 টাকা উপার্জন করি, তার মধ্যে 6 ঘন্টা কাজ করছি এই মিডলম্যানদেরকে, মানে কি ওয়েলদি পার্সনে রূপান্তরিত করার জন্য, তাই নয় কি? এটা তো মানে সেই হিসাবই পড়ে আছে। তো এরই একটা উন্নত সংস্করণ এখন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সেটা কি না, সাপোর্ট মার্কেট, যেটা হচ্ছে বিগ বাজার, ওয়ালমার্ট, রিলায়েন্স, বিভিন্ন ধরনের শপিং মল, মানে একই ছাদের তলায় সবকিছু পেয়ে যাচ্ছি। এছাড়া অনলাইন মার্কেট, আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, আলিবাবা ইত্যাদি আছে। তো এই জায়গা থেকেও এর হচ্ছে একটা বিকল্প আরেকটা মানে কেনাকাটার পদ্ধতি, বিজনেস স্ট্র্যাটেজি। তো এই জায়গা থেকে এরাও কি করছে যে ওরা নিজেরা কেউ কিন্তু জিনিসটা তৈরি করছে না, ওরা জাস্ট সেলারদের কাছ থেকে বা প্রডিউসারের কাছ থেকে জিনিসগুলো নিয়ে কনজিউমারকে মানে দিয়ে দিচ্ছে। তা মাঝখান থেকে এই 60% টাকা কিন্তু তারাই কিন্তু মানে নিয়ে নিচ্ছে। ফলস্বরূপ এই জায়গা থেকেও আমরা কোনো লাভবান হচ্ছি না, ওই অল্প কিছু ডিসকাউন্ট আমরা এইখান থেকে এনজয় করছি, এছাড়া আর অন্য কিছুই নয়। তো যদি এমনটা হয় যে এই ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশনের সিস্টেমের এই হ্যাপা থাকবে না, সাপোর্টিং মার্কেটে বা আমাজন, ফ্লিপকার্টের মধ্যে এই রকম কেউ মিডলম্যান হিসাবে কেউ আত্মপ্রকাশ করবে না, যদি সরাসরি প্রডিউসারের সঙ্গে যদি একটা কনজিউমারের যদি যোগসূত্র যদি স্থাপিত হয়ে যায়, তাহলে কেমন হয়, তাই না? তো এই জায়গা তো দুটোই হচ্ছে ভাইটাল, যে জিনিসটা তৈরি করছে আর যারা কনজিউম করছে। তো মাঝখানে এই মিডলম্যানরা থাকবে না। ফলে হচ্ছে এই যে সুবিধাটা, এটা কে দিচ্ছে না, অ্যামওয়ে আমাকে দিচ্ছে, তার ডিস্ট্রিবিউটার চ্যানেল এই সরাসরি আমাকে ডাইরেক্ট চ্যানেল গড়ে তুলছে, এবং ফলস্বরূপ আমাকে একটা ইনকাম অপরচুনিটি সন্ধান দিচ্ছে। কেন? যেহেতু আমি ডিরেক্ট মানে কোম্পানি থেকে জিনিসটা ইউজ করছি, ইউজ করার সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু এই 60% টাকা কিন্তু বাঁচিয়ে রাখতে পারছে, বলছে এই 60% টাকা আমি তোমাকেই রিটার্ন করিয়ে দেব, তুমি নিতে রাজি আছো কিনা। কেন? তাকে তো আর ট্র্যাডিশনাল সিস্টেমের মাধ্যমে বা এই বিগ বাজার সিস্টেমের মাধ্যমে তাকে যেতে হচ্ছে না, সে সরাসরি, আমি 100 টাকা দিয়ে জিনিসটা কিনছি বটে, কিন্তু এই জায়গা থেকে আমার কাছে 60% টাকা রিটার্ন হয়ে আসার একটা সম্ভাবনা আছে। কতটা নিতে পারবো সেটা আমার ব্যাপার। তার মানে এখানে আমি যখনই খরচ করছি, খরচটাই আমার কাছে ইনভেস্টমেন্ট রূপে কিন্তু ফেরত আসছে। তার মানে এই জায়গায় আমি 60% টাকা কিন্তু বাঁচিয়ে রাখতে পারছি, এবং এখানে কনজিউমারের আইডেন্টিটি বদলে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে প্রোজিউমার। এখানে যেই হচ্ছে কনজিউমার, সেই হচ্ছে হোলসেলার, ডিলার, রিটেলার, একাধারে সব ভূমিকায় সে অবতীর্ণ। জিনিস কেনার সঙ্গে সঙ্গে, ইউজ করার সঙ্গে সঙ্গে সে কিছু ইনকাম পোটেন্সিও পেয়ে যাচ্ছে। তার মানে এই যে 60% টাকা এতদিন এরা এনজয় করে নিত, আমার সামনে কিন্তু সেই দরজাটা ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? তো এই 3 টাইপের দোকান যদি আমার হাতের কাছে থাকে, স্বাভাবিকভাবে আমি কোন টাইপের দোকানটাকে আমি চুজ করব। হ্যাঁ, কেন বলছে আর একটা জিনিস এখানে বলছে
যেহেতু আমাদের দুজনের মধ্যে আর অন্য কেউ নেই, সেই জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্টের উপর 100% আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছি অর মানি রিটার্ন। তার মানে কি জিনিসটা, ধরুন আমি বাজার থেকে যদি এমনি একটা তেল কিনে নিয়ে আসি, তেলটার সিলটা কাটার পরে যদি সেটা মনে হয় আমার ভালো লাগছে না, ওই সিল কাটা প্রোডাক্ট কিন্তু মানে দোকানে ফেরত নিয়ে গেলে দোকানদার কিন্তু ফেরত নেবে না। দোকানদার বলবে কি, আপনি তো সিলটা কেটে ফেলেছেন, তো আমরা ফেরত নিতে পারবো না। কিন্তু এখানে ঠিক উল্টো কথাটা বলছে, বলছে কি যে তুমি প্রোডাক্ট পারচেজ করো, পারচেজ করার মাধ্যমে তুমি প্রোডাক্টটা নিয়ে এসে সিল কাটো, ইউজ করো, ইউজ করার পরে তোমার যদি মনে হয়, যদি ভালো যদি হয় ওয়েল অ্যান্ড গুড, আমি খারাপটাই ধরছি, যদি মনে হয় যে প্রোডাক্ট আমার ভালো লাগছে না, তাহলে কেনার দিন থেকে 30 ডেজের মধ্যে আমি যদি ওই প্রোডাক্টটা যদি আমি সিল কাটা বা সিল না কাটা অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন, আমি যদি প্রোডাক্টটা যদি রিফান্ড করে দেই, তাহলে সেখান থেকে আমি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাই। তার মানে এখানে আমার কোনো অসুবিধা নেই। এই 3 টাইপের দোকান যদি আমার হাতের কাছে থাকে, তাহলে আমি অবভিয়াসলি কোন দোকানটাকে চুজ করব, সেটা হচ্ছে কি ওই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখনকার ওই যে 21st সেঞ্চুরি যেটা এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রামের অন্তর্গত, যে এই দোকানের গল্পটা আমি বলবো কেন। আমি এতদিন কেনাকাটা করেছি, কেনাকাটার বিনিময়ে আমি কোনো কিছুই পাইনি। এখানে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে একটা ইনকাম অপরচুনিটি দিচ্ছে। স্বাভাবিকভাবে যখনই এই দোকানের সন্ধান পাচ্ছি, আমরা তো এইরকম বলতেই থাকবো, তাই নয় কি? এই যে 60% টাকা কিভাবে মানে ডিস্ট্রিবিউট হচ্ছে, 35 থেকে 40% কোম্পানি রেখে দিচ্ছে, জিএসটি 18%, রিটেল প্রফিট, তারপরে ক্যাশব্যাক 8%, এছাড়া কাস্টমার সেলস ইনসেন্টিভ, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ গুলো আছে 3 to 21%, এছাড়া লিডারশিপ কমিশন, যেগুলো হচ্ছে এই 60% টাকা আগে যারা এই মিডলম্যানরা নিয়ে নিত, এই বিভিন্ন পদ্ধতিতে আমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। আমি জাস্ট একটা এক্সাম্পল টানছি যে এটা একটা আরবিটারি প্ল্যান, তার মানে মনে করার কারণ নেই যে এইভাবেই করতে হবে, কিন্তু আমি একটা দেখাচ্ছি যে এইভাবে করলে আমরা সাইড বাই সাইড ফ্লেক্সি টাইমে কিভাবে ইনকাম জেনারেট করতে পারি। সেটা হচ্ছে, ধরুন আমার এই সিস্টেমটা ভালো লাগলো, আমি কেওয়াইসি মানে আমার আধার কার্ড, ভোটার কার্ড বলুন বা আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমি আময়ের সঙ্গে যুক্ত হলাম। যুক্ত এই দোকানটা আমাকে চিনিয়ে দিচ্ছে কে, যে আমাকে আজকে ইনভাইট করেছে, সেই হচ্ছে আমার আপলাইন বা স্পন্সররা। যখনই আমি আময়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলাম, সঙ্গে সঙ্গে আমাকে আর একটা সিস্টেম ওই যে ব্যাকআপ করবে, BWW বলছি, সে তার মানে স্মার্ট টাচ, মানে তার বুক, স্টেপ, সেমিনার প্রভৃতির মাধ্যমে আমাকে ওয়েল ট্রেন করে দেবে কিভাবে আমি ধীরে ধীরে এই বিজনেসটাতে অগ্রসর হব। তার মানে ও এক্সপার্টাইজের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাই তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকে মাসে 8,000 টাকার বিজনেস করছি। এইবারে 8,000 টাকার বিজনেস আমি ধরে নিচ্ছি, এর চেয়েও বেশি করতে পারি, কম করতে পারি। তার মানে এখানে আমি শুধু প্রোডাক্টটা 8,000 টাকার শুধু প্রোডাক্ট পাচ্ছি না, প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমি পয়েন্টও এনজয় করছি। যেমন এখানে বলছে 1 পয়েন্ট সমান 80 টাকা, তাহলে 100 পয়েন্ট সমান 8,000 টাকা। তার মানে আমি 8,000 টাকা দিয়ে প্রোডাক্ট কেনার সঙ্গে সঙ্গে আমি 100 পয়েন্টেরও অধিকারী হয়ে যাচ্ছি। তার জন্য আবার একটা মানে ইনকাম অপরচুনিটি আছে। আমি যখন প্রোডাক্টটা পারচেজ করছি, তখন এখানে ট্রেড ডিসকাউন্ট বলুন, রিটেল প্রফিট বলুন বা কাস্টমার সেলস ইনসেন্টিভ, ভেরিয়াস টাইপের এরকম ইনসেন্টিভ আছে। সেখানে আমি যদি 8,000 টাকার যদি প্রোডাক্ট কিনি এবং কিছু প্রোডাক্ট যদি আমি শেয়ারিং করে দেই আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস এর মাধ্যমে, তাহলে ওই জায়গা থেকে আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট 1,600 টাকা কিন্তু ইনকাম করে নিতে পারি। এতদিন কিন্তু ওই টাকাটা কিন্তু আমার খরচই হয়ে যেত, তাই নয় কি? তো আমার এই ভালো লাগাটা আরো 10টা মানুষকে বলেছি, 10টা মানুষকে বলার মধ্যে আমি দেখলাম যে 6টা ফ্যামিলি এই পদ্ধতিতে কেনাকাটা করতে রাজি হলো। তাই তো আমি ধরে নিচ্ছি এরাও প্রত্যেকে সেই 100 পয়েন্টের বিজনেস করছে, মানে মাসে 100 টাকা 8,000 টাকার কেনা বেচা করছে। তো স্বাভাবিকভাবে তাহলে
ছয়, যেহেতু আমার রেফারেন্সে এরা এই আমার সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, তারা যখন যে প্রোডাক্টটা কিনছে তাদের ভলিউমটাও কিন্তু আমার ভলিউমের সঙ্গে যুক্ত হবে। যেমন এই যে ধরছি যে এই 6টা মানুষ প্রত্যেকে 100 পয়েন্ট করে মানে 8,000 টাকা করেই বিজনেস করছে, তাহলে তাহলে 6 জন আর 1 জন 7 জন, তাহলে 7 জন 8,000 টাকা করে বিজনেস করলে 56,000 টাকা টার্ন ওভার হয়ে যাচ্ছে। তার মানে আমার থ্রু দিয়ে কিন্তু কোম্পানি বিজনেস পেয়ে যাচ্ছে 56,000 টাকা। আর আমার পয়েন্টের দিক থেকে আমি পেয়ে যাচ্ছি কত, মানে 700 পয়েন্ট। কেন, এরা প্রত্যেকে 100, 6 জনের 600, আমি 700, তার মানে 700 পয়েন্ট। মানে আমি এইখানে ডান দিকে দেখুন যে 600 পয়েন্টের উপরে গেলে 6% একটা পারফরম্যান্স ইনসেনটিভ বোনাস থাকে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই পারফরম্যান্স ইনসেনটিভ 6% বোনাস মানে, আর সেখানে অন্যান্য বোনাসগুলো রিটেল প্রফিট, ট্রেড ডিসকাউন্ট ইত্যাদি মিলে আমার প্রায় 5,000 টাকার ইনকাম হয়ে যাচ্ছে। আমি কি করেছি, আমার এই ভালো লাগাটা কয়েকটা মানুষকে বলেছি, তারাও প্রোডাক্ট ইউজ করছে, তারাও সকাল থেকে মানে দাঁত মাজছে, সাবান গায়ে মাখছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করছে, সঙ্গে সঙ্গে তারাও ইনকাম করছে, তাদের মাধ্যমে আমারও ইনকাম একটা জেনারেট হচ্ছে। আমি ধরলাম এরাও, বাহ, তারা দেখলো এরাও তো প্রথমে ওই রকম 8,000 টাকার জিনিস কিনে 1,600 টাকা বেনিফিটেড হচ্ছিল, এরাও বললো যে না আমরাও এই ভালো লাগাটা আরো কয়েকটা মানুষকে আমরা বলি, তারাও আমি ধরলাম যে প্রত্যেকে বেশ কয়েকজন মানুষকে বলেছে এবং সেখানে তারা 4 জন করে প্রত্যেকে এনেছে। তাহলে 6টা মানুষ যদি 4 জন নতুন মানুষকে আনে তাহলে 24, 6, 30, আমি 31, তার মানে আমার অর্গানাইজেশনে কিন্তু 31 জন হয়ে যাচ্ছে। 8,000 টাকা করে বিজনেস হলে টোটাল টার্নওভার হয়ে যাচ্ছে কিরকম বাড়ছে দেখুন, জিওমেট্রিক প্রোগ্রেশনে। 2,48,000 টাকার বিজনেস, সেখানে আমার কন্ট্রিবিউশনটা কত, অনলি 8,000। তখন আমি চলে যাচ্ছি কিন্তু 12%-এ চলে যাচ্ছি। আর এরা প্রত্যেকে তখন চলে এসেছে কততে, 500-তে চলে এসেছে। 500-তে মানে 3%, আমি তখন 12%। আর তাহলে যে যা কমিশন, যে যাই লেভেলে আছে পারফরম্যান্স ইনসেনটিভ, তাকে সেটা দিয়ে দিতে হবে। আর আমি যেটা পাবো মানে পারফরম্যান্স গ্যাপিংটাই হচ্ছে আমার চেক অ্যামাউন্ট। আমি 12%-এ চলে গেছি 2,400 পয়েন্টে, আর এরা প্রত্যেকে 500 পয়েন্ট আছে, মানে কি 3% কমিশনে আছে, তাহলে এইটা 9% প্রত্যেকের কাছ থেকে পাবো, যেটা আর অন্যান্য ইনসেনটিভ গুলো নিয়ে হবে প্রায় 28,000। তো তারাও এইরকম ভাবে আরো বেশ কয়েকজন মানুষকে মানে ইনভাইট করলো, তাদেরকে প্ল্যান দেখালো বা এই পদ্ধতিতে কেনাকাটা করা শুরু করলো, বেশ কিছু মানুষ জয়েন হলো। আমি ধরলাম যে প্রত্যেকের সঙ্গে 3 জন করে অ্যাসোসিয়েটেড হয়েছে, তাহলে 24টা নতুন মানুষের সঙ্গে 3 জন করে এলে আরো নতুন 72 জন এসেছে। টোটাল অর্গানাইজেশনে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে 103 জন। আর তখন টোটাল টার্নওভার হয়ে যাচ্ছে আমার থ্রু দিয়ে 8,24,000 টাকা। তার মানে 10,10,000-এর বেশি পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে, 10,300 হয়ে যাচ্ছে। তখন আমি কিন্তু 21%, এইখানে অন্যান্য কমিশন নিয়ে আমার ইনকামটা দাঁড়াবে 1,29,000-এর মতো। এটাকে বলা হচ্ছে সিলভার প্রডিউসার। যখন এই সিলভার প্রডিউসার, সিলভার শিপটা মানে 10,000 পয়েন্টের বিজনেস আমি যদি 12 মাস যদি ধরে রাখতে পারি, তখন তাকে বলা হয় ফাউন্ডার প্লাটিনাম। হ্যাঁ, আর যখন আমার নিচে একটা মানুষকে, যখন যে মানুষটা আপনার 9%-এ আছে, সেও একটা সময় কিন্তু 21%-এ যাবে, তখন পার্সেন্টেজ গ্যাপিং আর থাকবে না, তখন এর কাছ থেকে টোটাল বিজনেস ভলিউমের উপর মিনিমাম 6% একটা আমরা কিন্তু লিডারশিপ বোনাস পাবো, যেটা নট লেস দ্যান 48,000। তো এইভাবে যখন 3টা মানুষকে যখন 21%-এ রিচ করিয়ে দিতে পারবো, আমি যেরকম হয়েছিলাম, তখন তাকে বলা হচ্ছে কি, এটা এমআরএল। যখন এই সিলভার সিটটা 3 জন যখন 1 বছর বজায় রাখতে পারবে, তখন তাকে বলা হবে কি, ফাউন্ডার এমআরএল। আর যখন এই 6টা মানুষকে যখন মানে এই 21%-এ রিচ করিয়ে দেওয়া যাবে, তখন তারা যদি বছর ভর সেটা ধরে রাখতে পারে, তখন তাকে বলা হবে ফাউন্ডার ডায়মন্ড। একজন ফাউন্ডার প্লাটিনামের মানে পার মান্থ মানে পার ইয়ার ইনকাম হচ্ছে প্রায় 15 লাখ টাকার কাছাকাছি। ফাউন্ডার এমারেল্ডের 35 লাখ, আর ফাউন্ডার ডায়মন্ডের 80 লাখ। তো স্বাভাবিকভাবে তো দেখুন যে এই জায়গায় আমরা মানে কাজ করে কিভাবে মানে ইয়ে করতে পারি। তো আসুন, তো
তো যেখানে এইরকম একটা অপরচুনিটি দিচ্ছে সেখানে তাদের প্রোডাক্ট গুলো কিরকম দেখি। আবার সে আমাদের এমআই বিজনেস কোম্পানির প্রোডাক্টগুলি ইউনিক এবং আন্তর্জাতিক মানের। সমস্ত প্রোডাক্টগুলি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, দৈনন্দিন ব্যবহারের উপযোগী। সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট আমাদের প্রয়োজন সবই আমরা এই কোম্পানি থেকে পেতে পারি। এমআই কোম্পানির প্রোডাক্ট গোল্ড প্রোডাক্টস এবং রাষ্ট্রসংঘ অ্যাওয়ার্ড 2 বার লাভ করেছে এবং এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরির জন্য কৃতিত্ব লাভ করেছে। এমআই প্রোডাক্টগুলি পরিবেশের সহায়ক, বায়োডিগ্রেডেবল এবং স্কিন ফ্রেন্ডলি, পিএইচ ব্যালেন্স এবং ভ্যালু অফ মানি এবং স্টেট আর্ট এবং টেকনোলজি দিয়ে এটা তৈরি। এই প্রোডাক্টগুলো কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। হোম কেয়ার প্রোডাক্ট এবং হোম কেয়ার প্রোডাক্টের প্রচুর প্রোডাক্ট আছে। এলওসি, S8, ডিসড্রপ, পারসু, জুম, কারওয়াশ, সিলিকন গ্লেজ এবং অ্যাপসাইটি। এবং পার্সোনাল কেয়ারেও প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে গ্লিস্টার, যেগুলো দান মাজার জন্য, এবং ভ্যারাইটিজ পেস্ট আছে, এবং ছোটদের জন্য ব্রাশ আছে, পেস্ট আছে, সাবান আছে, এবং নারকেল তেল, আমলা তেল, গায়ে মাখা পাউডার, হ্যান্ড সোপ এবং স্যানিটাইজার, এবং বডি ওয়াশ এবং বডি ক্রিম। হ্যাঁ, আর আছে পার্সোনাল কেয়ারের, হেয়ার কেয়ারের জন্য কিছু শ্যাম্পু আছে, যেরকম শাটিনি কুইন 1 হেয়ার ফল, এবং যেটা আমাদের কালার করার জন্য প্রচুর চুলের জন্য প্রচুর প্রোডাক্ট আছে, এবং ডাইনামাইটের কিছু প্রোডাক্ট আছে যাদের ছেলেদের গ্রুমিং এর জন্য, এবং কিছু ডিও আছে। হ্যাঁ, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্টস, যেগুলো হচ্ছে আর্টিস্টিক এবং অ্যাটিটিউডের। আর্টিস্টিকের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট হচ্ছে আমাদের ডেইলি বেসিস প্রোডাক্ট ইউজ করার জন্য, এবং কিছু স্পেশালাইজ প্রোডাক্ট আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সুপার প্রিমিয়াম ব্র্যান্ড আর্টিস্টিক। এবং এরপরে আছে অ্যাটিটিউড প্রোডাক্টগুলো হচ্ছে ডেইলি কেয়ারের জন্য ফেস ওয়াশ, স্কার, মাস্ক, হ্যাঁ, এবং বি ব্রাইটের, এবং কিছু হার্বাল প্রোডাক্ট, এবং কিছু সার্ভিক প্রোডাক্ট যেগুলো ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার। এবং বিউটি কেয়ারের কিছু কালার কসমেটিক্স আছে, যেমন নেল পালিশ, লিপস্টিক, আইলাইনার, আই শ্যাডো, এগুলো আছে। এবং আর আছে হেলথ কেয়ার প্রোডাক্ট নিউট্রিলাইট, এবং যে প্রোডাক্টের এখন প্রচুর ডিমান্ড। এবং সেখানে আছে কিছু বেসিক প্রোডাক্ট, প্রোটিন পাউডার, ডেইলি ফাউন্ডেশন প্রোডাক্ট, ওমেগা, ক্যালম্যাক, আয়রন, বাইসি, স্বাস্থ্য ভালো রাখার জন্য ফুড সাপ্লিমেন্ট এগুলো। হ্যাঁ, আর হচ্ছে হেলথ কেয়ার বাচ্চাদের জন্য প্রচুর প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমাদের কিডস ড্রিঙ্কস, আমাদের ওমেগা, কিডস চুয়েবল আয়রন, কিডস চুয়েবল ন্যাচারাল সি, এবং কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর আছে হার্বাল প্রোডাক্টের প্রচুর প্রোডাক্ট, যেরকম তুলসী, অশ্বগন্ধা, ব্রাহ্মী, এবং আমলা, বিভূতিকি, হরিতকি, বাসকা, মুলেটি, সুরেশা এবং মধুনাশিনী। হ্যাঁ, যেগুলো আমাদের ইমিউনিটি বুস্টারের জন্য আমার যে প্রোডাক্টগুলো আমরা এখন ইউজ করছি সেটা হচ্ছে ডেইলি, ন্যাচারাল সি, বাসকা এবং তুলসী। হ্যাঁ, তো আর আছে নতুন প্রোডাক্ট যেগুলো হচ্ছে যে আইটিসির সঙ্গে কোলাবোরেশনে আমাদের ফ্রুট ফাইবার এবং ইমিউনিটির জন্য ন্যাচারাল বি ন্যাচারাল একটা প্রোডাক্টের আমরা ডেমো দেখাবো। হ্যাঁ, একটু তো আজকে একটা মানে ডেমো দেখাচ্ছি, যেটা হচ্ছে কি ওই ফুড সাপ্লিমেন্ট, যেটা আজকের এই কোভিড-19 সিচুয়েশনে যেটা খুব বেশি মানে কাজ করছে, যেটা নিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে প্রচুর মানে কথা মানে পত্রপত্রিকায় লেখা আছে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খান, হ্যাঁ, আপনার ইমিউনিটি বুস্ট করুন, এবং বিভিন্ন মানে কন্টামিনেটেড ডিজিজ থেকে, যেগুলো হচ্ছে কি লাইফস্টাইল ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। দেখুন আজকে জাস্ট একটা প্রোডাক্ট মানে আমি ডেমো করে দেখাচ্ছি কিভাবে মানে এইটা কাজ করে। তো আমি এইটাকে আমি ধরে নিচ্ছি এটা একটা হিউম্যান বডি, এবং যেহেতু আমাদের 80% হচ্ছে জল, ফ্লুইডের মধ্যে সমস্ত মানে সেলগুলো মানে নিমজ্জিত আছে, সেইটাকে আমি জল রেখেছি, এবং এইটাকে আমি কন্টামিনেটেড করে দিচ্ছি। কি দ্বারা? না বিটাডাইন দ্বারা। বিটাডাইন কেন?
বিটাডাইন হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্রং অ্যান্টিঅক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং মানে এটা অক্সিডাইজ করে দেয়। অক্সিডাইজ করলে কি ক্ষতি না, অক্সিডাইজ করার সঙ্গে সঙ্গে আমার কোষগুলোর মানে লংজিভিটিটাকে কমিয়ে দেয় এবং কোষগুলোকে তার লাইফ স্প্যানটা কমিয়ে দেয়, এবং ফলস্বরূপ মানে আমরা তাড়াতাড়ি বিভিন্ন মানে আমার ইমিউনিটি পাওয়ারটা যেমন কমে যায়, তেমনি সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন লাইফস্টাইল এবং কন্টামিনেটেড ডিজিজ কর্তৃক আমরা আক্রান্ত হয়ে যাই। তো আমি দেখছি আমরা এই রকম পলিউটেড ওয়েদারের মধ্যে থেকে এবং এই সমস্ত লাইফস্টাইল ডিজিজের মাধ্যমে আমরা আক্রান্ত হচ্ছি। যদি আমরা রেগুলার বেসিসে, আমি এর একটা 120টা ট্যাবলেট আছে, আমি তার কিছু ডাস্ট এটাকে ভেঙে কিছু ডাস্ট নিয়ে আমি এটা আমি দিচ্ছি কিভাবে মানে কিরকম কাজ করে দেখুন। যেটা হচ্ছে কি না, কিভাবে ওই অক্সিডেশন এটাকে নিয়ন্ত্রণ করে ধীরে 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 ও স্বাভাবিক অবস্থা নিয়ে চলে আসে। আমি সেটাই জাস্ট দেখাচ্ছি, মানে আপনার বডিটাকে কিন্তু আগের মতো কিন্তু আবার নিয়ে চলে আসছে। তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা নিজেরা ঠিক থাকি, আরো কিছু মানুষকে এই খবরটা দিয়ে তাদেরকেও হেলথ ঠিক রাখতে সহায়তা করি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জাস্ট পরের এতে আসছি। তো তো এই হচ্ছে মানে আমাদের প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্ট মানে বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরি প্রোডাক্ট এবং লিড গোল্ড সার্টিফিকেশন, বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে টাইম টু টাইম। এবং আমাদের প্রোডাক্ট মানে সমস্ত মানে সর্বশ্রেণীর মানুষের কাছে কিন্তু সমানভাবে অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতাটা পেয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে যেরকম আছে এসি মিলানের সঙ্গে ওদের মানে ইয়ে হয়েছিল, এখানে অমিতাভ বচ্চন আছে, কপিল দেব আছে, হ্যাঁ, আশাফা পাওয়েল আছে, হ্যাঁ, তেমনি আমাদের মতো সাধারণ আছে। এই জায়গা থেকে আর একটা জিনিস পাওয়া যায়, হ্যাঁ, গুড অ্যাসোসিয়েশন যেমন পাওয়া যায়, ভালো টাকা যেমন ইনকাম করা যায় ফ্লেক্সি টাইমে, এবং ইনকাম করার সঙ্গে সঙ্গে ওই যখন প্লাটিনাম, ফাউন্ডার প্লাটিনাম আমি টাচ করছি, তখন কিন্তু ওই সময় থেকে আমার কিন্তু বিদেশ সফর কিন্তু মানে শুরু হয়ে যাচ্ছে। এইখানে টাইম টু টাইম বিভিন্ন সময়ে কিন্তু মানে বিভিন্ন ইয়ারে এই সমস্ত জায়গায় নিয়ে গেছে। এর বেশ মানে প্রায় 8-9টা জায়গায় কিন্তু আমরাও গেছি। তার মানে এখানে বিদেশ ট্যুরও আমি কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছি। এবছর যারা মানে ইয়ে হবে, কোয়ালিফাই করবে, তারা কিন্তু মানে পাটেয়া যাবে, এবং তারপরে যারা ডায়মন্ড হবে তারা নিউ ইয়র্ক, গ্র্যান্ড র্যাপিডস যাবে, বিভিন্ন জায়গায় মানে অপরচুনিটি এখানে প্রচুর পরিমাণে। এবারে প্রশ্ন থাকতে পারে যে এখানে কারা কারা সাকসেস হচ্ছে। সব শ্রেণীর সব মানুষের ভিতর কিন্তু এর অ্যাকসেপ্টেবিলিটি সমানভাবে গৃহীত হয়েছে। সব ক্লাস অফ পিপল কিন্তু এখানে অ্যাসোসিয়েট হতে পারে। এখানে বিভিন্ন মানুষজনকে দেখা যাচ্ছে, এরা হচ্ছে আমাদের মেন্টার অফ দ্য মেন্টার। এরা বিভিন্ন বিগ হাই প্রফেশনে প্রত্যেকেই বিলং করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মানে অ্যাকাউন্ট অফিসার, কেউ আবার মানে রিসার্চার, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার, প্রফেসর। তারা নিজস্ব জায়গায় যেমন বিজনেসটা বিল্ড করেছে বিভিন্ন প্রফেশনে থেকে, তেমনি আমাদেরকে তারা মেন্টার হিসেবে সাহায্য করে গেছে যে তুমিও পারো। তো স্বাভাবিকভাবে এখানে যেমন প্রফেসর আছে, অ্যাক্টর আছে, কলেজ স্টুডেন্ট আছে, হ্যাঁ, আইএস অফিসার আছে, বাস কন্ডাক্টর আছে, ইয়াং পিপলও যেমন আছে, ওল্ডার পিপলও আছে, ইঞ্জিনিয়ারও আছে, ডক্টরও আছে, মানে সব শ্রেণীর মানুষের কাছে সমানভাবে গৃহীত। মানে এই অ্যাকচুয়ালি এই অ্যামওয়ে বিজনেসে কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড, এখানে নো এমপ্লয়ি, নো বস, নো রিস্ক, ওয়ার্ক ফ্রম হোম, ফ্লেক্সি আওয়ারে, রিটায়ারমেন্ট ইনকাম আমি করতে পারি, টাইম কম্পাউন্ডিং করতে পারি, আনলিমিটেড ইনকাম আমি করতে পারি, লো ইনভেস্টমেন্ট, লো ওভারহেড, এই সুবিধাগুলো এখানে আছে। উইলেবল ইনকাম, ইনএক্সপেন্সিভ ট্রেনিং, মেন্টরশিপ প্রোগ্রাম, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনকাম, হ্যাঁ, নো ডিসক্রিমিনেশন লিমিটেশন, নো টেরিটোরিয়াল ব্যারিয়ার, মানে আমি এখান থেকে মোর দ্যান 100 কান্ট্রিতেও আমি কিন্তু বিজনেস বিল্ড করতে পারি। হ্যাঁ,
সমস্ত আইনি সহায়তা বা যাই বলুন সমস্ত কিছু অ্যামওয়ে বহন করে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এর মাধ্যমে শিখে নিজে করছি এবং আমার ফ্রন্টলাইন সবাই যারা আসছে অ্যাসোসিয়েট হচ্ছে তাদেরকেও আমি ইনকামে পাইয়ে দিতে সহায়তা করছি। তার মানে আমি একটা সিগনিফিক্যান্স লাইফ কিন্তু লিড করতে পারি। তো স্বাভাবিকভাবে লাইফ অফ কম্প্রোমাইজ থেকে লাইফ অফ চয়েসের দিকে যদি আমাকে যেতে হয়, তাহলে ফুয়েল হিসাবে যেটা দরকার একমাত্র কোয়ালিফিকেশন আমার বার্নিং ডিজায়ার, আমার যেন অদম্য একটা ইচ্ছা, উইলিং, আমি যেন নিজেকে যেন চেঞ্জিং মুডে রাখি। কেন গতানুগতিক থট প্রসেস দিয়ে আমি কিন্তু এইটাকে কিন্তু মুভ করতে পারবো না। আমাকে এই বিজনেসের মতোই হতে হবে যে ফ্লেক্সি টাইমে আমার হাই অ্যাম্বিশনটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু নিজেকে পরিবর্তন যদি করতে পারি এবং তার পেছনে পারসিস্টেন্ট এবং কনসিস্টেন্ট এফোর্ট যদি লাগাতে পারি, তাহলে লাইফ অফ কম্প্রোমাইজ থেকে লাইফ অফ চয়েসে আমরা কিন্তু অটোমেটিক্যালি 1 বছর 1.5 বছরের মধ্যে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যেটাকে বলা হয় প্লাটিনাম লেভেল, সেই জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারি। তো থ্যাংক ইউ।